নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুণাল। শুরু করছি হোয়াট বেঙ্গল থিংস টুডে। 19 হাফ 21 সাফ, এই ছিল বিজেপির নির্বাচনী স্লোগান। এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি যে 21-এর যে নির্বাচন, তার ফলাফল বিজেপি যেমনটা চেয়েছিল 200 পার করবে আসন, তেমনটা তো হয়নি। 77-এ থামতে হয়েছিল বিজেপিকে এ রাজ্যে। এবং এরপর উপনির্বাচনে একের পর এক বিপর্যয়, এবং সেক্ষেত্রে 3টি আসনে জামানত জব্দ হয় এই রাজ্যে। এবং এক্ষেত্রে আমরা যদি দেখি হিমাচল প্রদেশ, রাজস্থানেও সেখানে বিজেপির উপনির্বাচনে ফলাফল খারাপ হওয়া। সব মিলিয়ে আগামী 24-এর দিকে যখন বিজেপি তাকিয়ে রয়েছে, তার আগে 5 রাজ্যে নির্বাচন রয়েছে। সব কিছু মিলিয়ে বিজেপির জাতীয় স্তরের যে কর্মসমিতির বৈঠক, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বার্তা দিলেন যে মানুষের অর্থাৎ জনগণের আস্থা ফেরাতে হবে। সেখানে দাঁড়িয়ে আমরা যদি সাম্প্রতিক বিজেপির কর্মসূচি দেখি, পেট্রোপণ্য ইস্যুতে বিজেপি নেতৃত্ব এক হলেন, এবং তারই মাঝে কোথাও বিজেপির কোন্দলও কিন্তু রয়েছে এখনো পর্যন্ত। কিন্তু বিজেপি নতুন করে তাদের স্ট্র্যাটেজি সাজাচ্ছে। এক্ষেত্রে দাঁড়িয়ে যদি দেখি যে ব্লকিং, প্যারিং, রোলিং, স্লিপিং, কাউন্টার, বক্সিং বা মুষ্টিযুদ্ধের রক্ষণের বিভিন্ন এই কৌশল। যেমন ব্লকিং মানে হচ্ছে প্রতিপক্ষের ঘুষিকে হাতে ঢাল দিয়ে রুখে দেওয়া, স্লিপিং মানে হচ্ছে আগ্রাসী শত্রু থেকে পিছলে যাওয়া। তবে বক্সিং বিশেষজ্ঞরা বলেন যে সবচেয়ে কার্যকরী রক্ষণ হলো কাউন্টার, মানে ঘুষির জবাবে পাল্টা ঘুষি মারা। রাজনীতির রিঙে ঘায়ে ঘায়ে ক্ষতবিক্ষত বিজেপি এবার সেই শেষ কৌশলটি নেওয়ার কথা ভাবছে। একটি রিপোর্ট। প্ল্যাকার্ডের লেখাগুলো ভালো করে পড়তে হবে, না হলে বিভ্রান্তি ছড়াতেই পারে। এই বিক্ষোভ কারা দেখাচ্ছেন, কার বিরুদ্ধে? কামানের নলটা সুকৌশলে শত্রুর দিকে ঘুরিয়ে দিতে চায় বঙ্গ বিজেপি। পেট্রো জ্বালায় জ্বলছে মানুষ, মলম কেন লাগাচ্ছে না সরকার? যা এতদিন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, এখন তাকেই সেই প্রশ্নের মুখে ফেলা। কেন্দ্রীয় সরকার এক্সাইজ ডিউটি প্রত্যাহার করলো, কমিয়ে দিল, বাংলার মেয়ে এখনো ঘুমাচ্ছেন। আমরাও 1 টাকা করে প্রতি ডিজেলে দিই কনসেশন স্টেট গভর্নমেন্ট থেকে, আমি কোথায় পাবো? তা সত্ত্বেও করি। অবশ্য নিজের গোল ফাঁকা রেখে প্রতিপক্ষের পেনাল্টি বক্সে ছোটা বুদ্ধিমানের কাজ নয়। রাজনীতির মাঠে তৃণমূল নেত্রী তুখোর খেলোয়াড়। কাউন্টার অ্যাটাকে ম্যাচ জিততে তিনি জুরিহীন। বিধানসভা ভোটেই তা টের পেয়েছে বিজেপি। ভোটের পরও তৃণমূল ছিনিয়ে নিয়েছে একের পর এক নেতা বিধায়ককে। 77 থেকে বিধায়ক সংখ্যা নেমেছে 70-এ। কেন্দ্রীয় মন্ত্রিত্ব হারিয়ে বাবুলও নাম লিখিয়েছেন ঘাসফুলের খাতায়। মুকুলের মগজাস্ত্র হাতছাড়া। তার উপর ভোগাচ্ছেন তথাগত রায়। এই প্রবীণ গেরুয়া নেতা সরাসরি বাগযুদ্ধে জড়িয়েছেন দিলীপ ঘোষকে। এই কোন্দলের লক্ষণ রেজিমেন্টেড পার্টির পক্ষে ভালো বিজ্ঞাপন নয়। পেট্রো বিক্ষোভের সব ওজনদারকে একসঙ্গে মাঠে নামিয়েই বার্তা দিতে চাইল বিজেপি, ঘরেও ঘরের বাইরেও। জিততে হলে খেলতেই হবে, খেলতে নামলে তবেই খেলা ঘোরানো সম্ভব। সব পুরসভার ভোট একসঙ্গে করানোর দাবি জানিয়ে তাই পাল্টা চাপ তৈরি করলো পদ্ম পার্টি। আমরা প্রতিটি মিউনিসিপ্যালিটিতে বা কর্পোরেশন সবগুলো একসাথে ভোট চাইছি। বিজেপি থিঙ্ক ট্যাঙ্ক মনে করে সব পুরসভার একসঙ্গে ভোট হলে তৃণমূলের ভোট মিশনারি ততটা সক্রিয় থাকবে না। এই দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলাও ঠুকেছেন বিজেপির প্রতাপ বন্দ্যোপাধ্যায়। পুরো ভোটে কি পুরো ফায়দা লুটতে পারবে বিজেপি? এমন উচ্চাশা হয়তো অতি বড় বিজেপি সমর্থকেরও নেই। তবে জিততে হলে তো খেলতেই হবে, আর খেলতে হলে মাঠে নামতেই হবে। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই আলোচনাটা ঠিক কেন করছি? যেখানে আমরা দাঁড়িয়ে প্রথমে স্লোগান ছিল যে 19 হাফ 21 সাফ, সেখানে দাঁড়িয়ে বিজেপির নতুন স্লোগান হচ্ছে আব কি বার 25 পার, অর্থাৎ বিজেপির নতুন লক্ষ্যমাত্রা রেখেছে। কিন্তু প্রশ্নটা এখানে যে আবার বলছে আলোচনা ঠিক কেন, সেই লক্ষ্যমাত্রা কেন পূরণ হলো না? বিজেপিকে নতুন করে কেন আবার সাংগঠনিক যে নতুন করে গড়ে তোলার চিন্তাভাবনা কেন করতে হচ্ছে, আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক আনন্দ বর্মন, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী, আপনাকেও স্বাগত। রয়েছেন সিপিআই নেতা সৈকত গিরি, স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রাজা গোপাল ধর চক্রবর্তী। আমি শুরুতে একটুখানি বিজেপির কাছে যাই। আমার সরাসরি প্রশ্ন আপনার কাছে আনন্দবাবু, যে প্রশ্নটা দিয়ে আমি শুরু করেছিলাম, যে এই যে 19-এর নির্বাচনে এত বিপুল সাফল্য, 18 তৃণমূল 22-এ নেমে আসা, সেখান থেকে এবার 77-এ থেমে যাওয়া, যদিও রেশিওটা 1 করা সম্ভব নয়, সেটা তাহলে প্রায় অনেকটাই 100 পেরিয়ে যায় সেক্ষেত্রে যদি আপনাদের লোকসভার আসন ধরি। এই ব্যর্থতাটা কেন এলো আপনার কি মনে হয়? দেখুন, এটা ঠিকই যে দেখুন, ভারতীয় জনতা পার্টি একটা সর্বভারতীয় দল
এবং 2019-এর লোকসভাতে যেভাবে সারা দেশ জুড়ে মানুষ আমাদের সমর্থন করেছে, মানুষ যেভাবে আমাদের আশীর্বাদ করেছে, একসময় যেই দলের মাত্র 3টি সাংসদ ছিল সেই দল কিন্তু সেখান থেকে আর 303টি সাংসদের দলে পরিণত হয়েছে এবং একটা অ্যাবসলিউট মেজরিটি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেটা কিন্তু আমরা পাই। এবং পশ্চিমবঙ্গ একটা আশাতীত সাফল্য কিন্তু 2019-এর লোকসভাতেই আমরা পেয়েছিলাম, কারণ 2014-এর লোকসভা নির্বাচনে আমরা শুধুমাত্র 2টি আসনে জয়লাভ করতে সমর্থ। হ্যাঁ, আমরা সেটা জানি, একটু ব্যর্থতার দিকটা আসুন প্লিজ। বাংলার মানুষও আমাদের প্রবলভাবে, হ্যাঁ অবশ্যই, তো সেটাই বলছি যে 2019-এ যেভাবে আমাদের একটা প্রবল জনসমর্থন ছিল, 2021-এ আমরা ভেবেছিলাম যে এই একই রকমের জনসমর্থন অবশ্যই আমাদের সাথে থাকবে এবং আমরা হয়তো 200টা সিট পাবো, আমাদের একটা প্রবল বিশ্বাসও ছিল। কিন্তু রাজনীতিতে ওঠা পড়া স্বাভাবিক থাকেই, নিয়মই থাকে, কখনো জয়ের সম্মুখীন হতে হয়, কখনো পরাজয়ের সম্মুখীন হতে হয়। স্বাভাবিকভাবে আমরা চেষ্টা করেছিলাম বাংলার এবার যে তৃণমূলের 10 বছরের যে অপশাসন, সেই অপশাসন থেকে বাংলাকে মুক্ত করা। আনন্দবাবু, আমার উত্তরটা আমি পেলাম না, কিন্তু আমরা সেখানটায় ব্যর্থ হই। বাংলার মানুষ হয়তো এবার চাননি যে বিজেপি এবার ক্ষমতায় আসুক, কিন্তু অদূর ভবিষ্যতে এরপরে যখন না, আমার প্রশ্ন আবারও আনন্দবাবু, বাংলার মানুষ কেন চাইবে না বিজেপি ক্ষমতায় আসুক? বিজেপি ক্ষমতায় আসার জন্য বাংলার মানুষের জন্য এত প্রচার করলো, এত স্লোগান ছিল, তাহলে বাংলার মানুষ কেন চাইবে না? সরাসরি প্রশ্ন। কোথাও কি আপনারা বাংলার মানুষের চাওয়াটাকে বুঝতে পারলেন না? এটাই তো প্রশ্ন ছিল। আমি আসবো আপনার কাছে, আমি অরূপ চক্রবর্তীর কাছে যাব। কুণাল, আমার আজকে তোমাদের সাবজেক্ট দেখে আমার ছোটবেলা একটা গল্প মনে পড়ে গেল। আমি কেন গল্পটা এখানে বলছি, ছোটবেলা আমরা সবাই ক্রিকেট খেলতাম তো পাড়ায়। এবার দেখবে পাড়ায় যখন আমরা ছোটবেলা ক্রিকেট খেলতাম, যার একটু অর্থনৈতিক ক্ষমতা বেশি, মানে তার বাবা হয়তো তাকে ব্যাট উইকেট কিনে দিত, এবার ক্রিকেট খেলা শুরু হতো। এবার যখন সেই ছেলেটি আউট হয়ে যেত, সে ব্যাট আর উইকেট নিয়ে চলে যেত, বলছে আমি আউট হয়ে গেছি তাই আমি বাকিদের ব্যাট করতে দেবো না। আজকে বিজেপির অবস্থা থেকে আমার এই অবস্থা মনে হচ্ছে, কারণ যারা কদিন আগে পর্যন্ত ওই প্রবল কোভিডের মধ্যে যখন 33% ইনফেকশন রেট রয়েছে, তখন বলেছিল 294টা আসনে 8 দফায় নির্বাচন করতে হবে, আর আজকে যখন ইনফেকশন রেট কমতে কমতে 2%-এর কাছাকাছি, তখন বলছে 117টা পুরসভার জন্য কেন 1 দফায় নির্বাচন হবে না। এই যে নিজের যুক্তির কাছে দেউলিয়াপনা, আজকে আসলে একটা দল নির্বাচন ফেস করতে ভয় পাচ্ছে। আমরা তো বলেছিলাম বাই ইলেকশন 2টো ফেজে কেন, 1 ফেজে করুক, 2 ফেজে করুক, যে ফেজে করুক। তৃণমূল কংগ্রেস 3-0, পরের দফায় 4-0, তোমার সাথে এসেই আমরা বলে গেছিলাম যে এই উপনির্বাচনও 7-0 হবে, তাই হয়েছে। আজকে 117টা বা 18টা মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশন মিলিয়ে যে নির্বাচন, আমি দর্থহীন ভাষায় বলছি 90 থেকে 95% কর্পোরেশন মিউনিসিপ্যালিটি তৃণমূল কংগ্রেস মানে নির্দ্বিধায় জয়লাভ করবে। শুধু তাই না, যে মার্জিনে জয়লাভ করবে উপনির্বাচন সেটা আমরা সময় বলবো। আমার সরাসরি প্রশ্নের ব্যর্থতার কারণ কি তৃণমূল কংগ্রেস কি মনে করে? আমি বিজেপির নতুন যে স্লোগান সেটা নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু আপনার কাছে প্রশ্ন ছিল ব্যর্থতার কারণটা কি বলে আপনি মনে করেন? কাদের ব্যর্থতা? বিজেপির ব্যর্থতা। বিজেপির ব্যর্থতা কারণ তো একটা কারণ নয়। প্রথম কারণ হচ্ছে যারা ক্ষমতায় আসার আগে দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিল। গতকালকে ডিমনিটাইজেশনে 5 বছর হয়েছে, বলেছিল কালো টাকা ফিরবে, উল্টে দেখা গেছে গোটা কালো টাকাটা, ব্ল্যাক মানিটা হোয়াইট হয়ে ডিমনিটাইজেশনের পরে মার্কেটে ফিরে এসেছে। যারা দেশের মানুষকে স্বপ্ন দিয়ে, তাহলে তো 2019 ইলেকশনে বিজেপিকে আমি বলছি আসছি, আর নির্বাচন তো 2 আর 2 4 হয় না। যারা দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিল বহুত হুয়া পেট্রোল ডিজেল পার বার, আপকি বার মোদী সরকার, তাদের আমলে পেট্রোলের দাম 38 টাকা বেড়ে এখন খুরোর কলের নাটক করে 5 টাকা কমানো হচ্ছে। যারা বলেছিল 15 লাখ টাকা ফেরত দেবে, তাদের বাংলার মানুষ আসলে এই বহিরাগত শাসন। বেশ, আমি এই প্রসঙ্গে আসবো। আমার মনে হয় যে এই ব্যাখ্যাতে কোথাও একটা পয়েন্ট আপনারা মিস করে যাচ্ছেন। আমি আসবো একটু সৈকতবাবুর কাছে আসি। অরূপদা একটা গল্প বললো, নাল্লা আমি একটা গল্প বলি। এখন এই শীতকাল আসছে, পাড়া গায়ে ক্ষেপ খেলা চলে। এখন বিজেপির ব্যর্থতার কারণ ক্ষেপ খেলার দিকে তাকালে বোঝা যায়। গ্রামীণ এলাকায় কি হতো, যে প্লেয়ারের ভালো ফুটবলার স্ট্রাইকার গোল করতো, তাকে পাশের ক্ষেপ খেলাতে আরেকজন একটু 10,000 টাকা বেশি দিয়ে নিয়ে যেত। এরকমই করতে করতে একটা খেলা দেখা গেল ওই স্ট্রাইকার সে 10,000 টাকা বেশি নিয়ে অন্য টিমে খেলতে গেল, সেখানে গিয়ে একটাও গোল করতে পারলো না। পরে জানা গেল যে 10,000 টাকা নিয়ে গেছিল, সে এখানে পুরনো টিম হারার জন্য 20,000 টাকা পেয়েছে। এখন বিজেপি যদি নির্বাচনে রাজীব বাবু, সব্যসাচী বাবু, মুকুল বাবু, শুভেন্দু বাবু এদের ওপরে বাজি রাখে যে তৃণমূলকে হারাতে চায়, আর সেখানে দাঁড়িয়ে বিজেপির আনন্দবাবুরা নির্বাচিত হয়েছেন, আর উল্টো দিকে এ রাজ্যের মাটিতে দাঁড়িয়ে 69-এ নেমেছেন। আমরা বলছি ফিরিয়ে নিয়েছে তৃণমূল দিয়েছিল ক্ষেপ খেলতে, ফিরিয়ে নিয়েছে। এই রকমভাবে তৃণমূল বিজেপি একে অপরকে হারাতে পারে না। আমি যে কথাটা বলছি, কি অভিযোগ আসছে আজকে, আমি আগের একটা বৈদ্যুতিক মাধ্যম চ্যানেলে দেখলাম তথাগতবাবু কি টুইট করেছেন, তার বিরুদ্ধে জনস্বার্থ মামলা হয়েছে। বিজেপি নির্বাচন করতে আসেনি, এখানে নির্বাচনের আড়ালে হয়েছে নাকি টাকার লেনদেন, নারী গঠিত অভিযোগ, নারী পাচারের অভিযোগ। কে বলছে? ত্রিপুরা, মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল।
কে বলছে? যিনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তিনি কার বিরুদ্ধে অভিযোগ করছেন? বিজেপির বর্তমান সভাপতির আপনি বলছেন বিরুদ্ধে। বিজেপির কোন দল? গুরুতর অভিযোগ। সৈকত, আমি তোমাকে আপনি একটা কোথাও supplement আমি আসবো, আমাকে একটা একটুখানি আসতে supplement হবে। করে দিচ্ছি, সৈকত, এক সেকেন্ড। যে বিজেপি মানে দিলীপ বাবু কার সাথে লড়বে? তৃণমূল কংগ্রেসের সাথে লড়বে না তথাগত রায়ের সাথে লড়বে? আগে বিজেপি না না, সেটা আমি আসবো। এই আপনি যে প্রসঙ্গটা তুলেছেন আমি আসবো, এটা আনন্দবাবু ভালো উত্তর দিতে পারেন। কোথাও যেন আমার মনে হয় যে প্রসঙ্গটা আমি তুলতে চেয়েছিলাম সৈকত গিরি সে প্রসঙ্গটা ছুঁয়ে গিয়েছেন। আমি একটু রাজা গোপাল ধর চক্রবর্তীর কাছে এক্ষেত্রে সরাসরি আসি। এবার যদি আমরা দেখি যে বিজেপির এই ইলেকশনের সবচেয়ে বড় উদ্দেশ্য কি ছিল, ইস্যু কি ছিল, তা হচ্ছে দুর্নীতি। প্রধানমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে জেপি নাড্ডা যারা বারবার একই কথা বলেছেন, তোলাবাজি, সিন্ডিকেট, সেই দুর্নীতির অভিযোগে যারা অভিযুক্ত বিজেপি তাদেরই দলে নিয়েছিল। কোথাও কি 2019-এর ওই ফলাফল এক্ষেত্রে কি বুমেরাং হয়ে যায়? আপনার কি এমনটা মনে হয়? না, দেখুন যে ভারতবর্ষে যদি নির্বাচনী ইতিহাসের দিকে তাকায়, একমাত্র মানে 89-এ ওই গুফর্সের যে ব্যাপারটা ছিল, হ্যাঁ, অলিগলি মে শোর হয় যে চিৎকার উঠেছিল, তাতেই দেখা গেছে যে বিপর্যয় ঘটে গেছে। এবং পরবর্তীকালে মানে কোনো তদন্তে সেভাবে বোঝা যায়নি কে সত্যি টাকা নিয়েছে, বোঝা যায়নি, মানে অভিযোগই রয়ে গেছে। এবং আপনি যদি দেখেন 16 নির্বাচনে ঠিক প্রাক্কালেই নারদা কেলেঙ্কারি তৈরি হয়েছিল, হ্যাঁ, কিন্তু মানে যাদের নামে অভিযোগ উঠেছিল তারা সবাই 16 ইলেকশনে জিতেছিলেন। যে দুর্নীতিটা মানে রাজনৈতিক নেতারা করবেন এটা বোধহয় সাধারণ মানুষ ভেবেই নেয়, তার ফলে খুব একটা নির্বাচনে এর খুব একটা প্রভাব পড়ে না। এবং একই জিনিস আপনি যেভাবে বলছেন দুর্নীতিযুক্ত নেতাদেরকে বিজেপি নিয়েছে বলেই তাদের হার হয়েছে, আমার কিন্তু সেটা মনে হয় না। কেননা সাধারণ মানুষ জানেন যারা রাজনীতি করেন। মানে আমার প্রশ্ন সেটা নয়, আমার প্রশ্ন যে একটা পাল্টা পার্সপেক্টিভ তো দরকার। আমি সেটাই বলছি, দেখুন কেন বিজেপি যে খুব একটা পতন ঘটেছে তা নয়। নির্বাচনের নিরিখে 2 লক্ষ মতন 1.5 লক্ষ মতন ভোট কমেছে, কিন্তু জিততে পারেনি। তার একটা বড় কারণ হচ্ছে আগে যে তৃণমূলের যে সরকার, সেই সরকার কিন্তু বেশ কিছু মানুষের কিছু সুবিধে দিয়ে যাচ্ছিল, মানে সাধারণ মানুষ, গরিব মানুষ, মহিলা, তারা নানানভাবে উপকৃত হচ্ছিল। সেটা কতদিন সেই জিনিসটা দিতে পারবে সেটা অর্থনীতিবিদরাই যারা আমরা আলোচনার মধ্যে থাকি তারা বিতর্ক করবো, কিন্তু সাধারণ মানুষ সেই বিতর্কে ঢোকে না। সাধারণ মানুষ দেখেছে এর আগে কেউ দিতে পারেনি, এই সরকার দিয়েছে। এবং তারা সাধারণ মানুষ নিশ্চিত ছিল না যে বিজেপি ক্ষমতায় আসলে তারা বুঝি সেই সমস্ত যে সুযোগ সুবিধা তারা পাচ্ছে সেইগুলোকে মেনটেন করতে পারবে না। বিজেপি বলেছিল যে বিধবা ভাতা প্রায় 3 গুণ বাড়াবো, কিন্তু মানুষের আস্থা কিন্তু সেখানে আসেনি। আমার রাজা গোপাল বাবু একটা প্রশ্ন মনে হয়, যেহেতু এক্ষেত্রে প্রেক্ষিতটা লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের ছিল, আমার এই প্রশ্নটাও আপনার কাছে জানতে ইচ্ছে করছে, কোথাও কি 2019-এর এই সাফল্যের পেছনে অন্যতম কারণ ছিলেন নরেন্দ্র মোদী? না, নরেন্দ্র মোদী তো দেখুন মানে বিজেপি মানেই, আজকের বিজেপি মানেই যে বিজেপি মাইনাস নরেন্দ্র মোদী, তাই নরেন্দ্র মোদী 19-এও ছিলেন, 21-এ ছিলেন, উনি প্রচারও করেছেন। সুতরাং এই বিজেপি পশ্চিমবঙ্গে চলবে, এখানে কোন নেতা মুখ্যমন্ত্রী হবে তা নিয়ে তো ব্যাপারটা ঘটতো না। নরেন্দ্র মোদী তখনও ছিলেন, এখানেও ছিলেন। কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানকার যে শাসন আছে পশ্চিমবঙ্গে, কিন্তু একটা শাসকদের প্রতি প্রীতি আছে। 35 বছর ধরে বামেরা ছিল। মানুষ মনে করে যে শাসকদেরকে আমি যদি এই মুহূর্তে শাসকদের থেকে চলে যাই আমার হয়তো নানান বিপদ ঘটতে পারে। একটা বিরাট সংখ্যক মানুষ ইনফরমাল সেক্টরে জড়িয়ে আছে, তাদের রুটি রুজির একটা দুশ্চিন্তা রয়ে গেছে। শাসকদের থেকে চলে গেলে আমার রুটি রুজির, মানে আমি সেটাই বলতে চাইছিলাম রাজা গোপাল বাবু, যে লোকসভা নির্বাচনে মানুষ প্রধানমন্ত্রী ঠিক করছেন, সেখানে নরেন্দ্র মোদীকে তারা চেয়েছিলেন, সে কারণে বিজেপির একটা বড় অংশ যেটা তারা ভোট দিয়েছিলেন বিজেপিকে। এবং বিধানসভা নির্বাচনের প্রেক্ষিত আলাদা ছিল, সেখানে হয়তো সেই ইস্যুগুলো বা বিজেপির এই যে দল বদলু যে একটা সিরিজ আমরা দেখেছি, এবং পাশাপাশি আমরা দেখলাম যে আপনি যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিভিন্ন দলীয় প্রকল্প এবং সরকারি প্রকল্পের পাশাপাশি একটা বড় বিষয় যেটা ছিল সেটা হচ্ছে বাঙালির আবেগকে উস্কে দেওয়া। সেক্ষেত্রে হয়তো বিজেপির বেশ কিছু জায়গায় কোথাও হয়তো এই জিনিসটা তারা কাউন্টার অ্যাটাক করতে পারেনি। বঙ্গ বিজেপি বিশেষ করে কোন পথে যাবে আগামী দিনে তার লক্ষ্য স্থির হতে শুরু করেছে প্রধানমন্ত্রীর বার্তার পর। এই মুহূর্তে বঙ্গ বিজেপির যদি আমরা দেখি পেট্রোপণ্যর যে ইস্যু, সেক্ষেত্রে আমরা দেখলাম বিজেপির নেতৃত্বরা একই জায়গায় একই সঙ্গে উপস্থিত ছিলেন। আমরা দেখলাম বিজেপির রাজ্য সভাপতি থেকে শুরু করে দিলীপ ঘোষ, রাহুল সিনহা, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তারা সবাই এক মঞ্চে। সেখানে দাঁড়িয়ে আমার প্রশ্ন আনন্দবাবু আপনার কাছে, যে এই যে জনগণের আস্থা ফেরানো, আপনাদের নেতৃত্বকে একসঙ্গে দেখতে ভালো লাগছে, কোথাও কি আপনারা সেই পুরনো ফর্মে ফেরার কথা ভাবছেন?
দেখুন, এরকম কিছু নেই। জনগণ যে বিজেপির প্রতি অনাস্থা জ্ঞাপন করছে তাও কিন্তু নয়। আপনারা বিজেপিকে ব্যর্থ বলার চেষ্টা করছেন ঠিকই, কিন্তু আপনারা যদি দেখেন 2016 আমি আপনাকে কন্ট্রাডিক্ট প্লিজ, আপনি ডোন্ট মাইন্ড কন্ট্রাডিক্ট, আমি আপনাকে কন্ট্রাডিক্ট করছি না, আমি প্রধানমন্ত্রীর কথা কোট আনকোট বলছি, জনগণের আস্থা ফেরান। এই কথাটার মানে কি আমি বলছি যে মানুষ আপনাদের উপর আস্থা হারিয়েছেন? প্রধানমন্ত্রী বলছেন। দেখুন আমি বলছি, দেখুন মানুষ বিজেপির পাশে আছে। আজকে বাংলাতেও কিন্তু 2,28,00,000 মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। না, আমার আপনাকে সরাসরি প্রশ্ন, আনন্দবাবু প্লিজ ডোন্ট মাইন্ড, আপনাকে আমি আটকাচ্ছি। আমার প্রশ্ন, জনগণের আস্থা ফেরান কখন বলতে হয়? যখন আস্থা থাকে না তখন? আমি বলছি শুনুন, আমাদের পার্টিতে একটা স্লোগান আছে, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। তো এই নীতিতে আমরা বিশ্বাস করি, সেজন্য মানুষের পাশে থাকা, মানুষের সাথে থাকা, সেটা বরাবরই বিজেপি করে। এই জন্য এরকম করে ভাবার কারণ নেই যে বিজেপি একটা বিচ্ছিন্ন দল বা বিজেপি মানুষের সাথে বিচ্ছিন্ন হয়ে থাকে, এই ধরনের কোনো ব্যাপারই নেই। বাংলার মানুষ আমরা ভাবছি না। আনন্দবাবু, আপনি আমার প্রশ্নটাই বুঝতে পারছেন না। জনগণের শুনুন, আপনি শুনুন একটু প্লিজ। আপনি একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন, আপনি বিধায়ক, আপনি একজন লড়াই করে নেতা হয়েছেন বিজেপির। আমার আপনার কাছে সরাসরি প্রশ্ন, মানুষের পাশে থাকুন বার্তা নয়, মানুষের আস্থা ফেরান। এটাই শুনুন, এটাই আমি বলছি। মানুষের আস্থা আজকে কোথায়? পশ্চিমবঙ্গে পোস্ট পোল ভায়োলেন্স, 5টা রাজ্যে ভোট হয়েছিল, বাংলার মতো ভায়োলেন্স, বাংলার মতো ঘটনা, বাংলার মতো হিংসা, বাংলার মতো খুনোখুনি কোথাও হয়নি। স্বাভাবিকভাবে মানুষ এখানটায় শান্তি চাইছে, মুক্তি চাইছে। সেই বিষয়টাই এখানে বলা হয়েছে যে মানুষের যে বিশ্বাস, মানুষের যে আস্থা, যে বাংলার মানুষ কি চায়। বাংলার মানুষ, দেখুন এখানে রবীন্দ্রনাথের বাংলা, স্বামী বিবেকানন্দ, মনে হয় কোথাও একটু আনন্দবাবু, আপনার দলের যে লাইন ইতিমধ্যে আপনি সেখান থেকে গুলিয়ে ফেলেছেন। প্লিজ ডোন্ট মাইন্ড, আপনার দল ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি নেওয়ার কথা বলছেন, প্রধানমন্ত্রী বলছেন যে মানুষের কাছে কাছে যেতে হবে, ঘরে ঘরে যেতে হবে, আপনারা সেই প্ল্যান করছেন। আজকে আপনি বলছেন যে এটা সম্পূর্ণ ভোট পরবর্তী হিংসার জন্য এটা আস্থা ফেরানোর কথা বলছে অরূপ চক্রবর্তী। আসলে প্রশ্নটা ছিল অঙ্কের। স্বাভাবিকভাবে বিজেপির সিলেবাসে তো হিন্দু মুসলমান বা ভারত পাকিস্তানের বাইরে কিছু আছে না, তাই ও সংস্কৃতে গোল গোল করে ঘুরে বেড়াচ্ছে। আপাতত সেই প্রসঙ্গ না। কেন বলতে হচ্ছে যে প্রধানমন্ত্রীকে আস্থা ফেরান? শুধু পশ্চিমবঙ্গ দেখলে তো হবে না, সারা ভারতবর্ষে এই 2 তারিখে ফল বেরোলো 30টা উপনির্বাচনে। 30টা উপনির্বাচনে বিজেপি হারলো 23টায়। তার মধ্যে 23টার মধ্যে কোনটা সিগনিফিকেন্ট কেন? দেখো কুণাল, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, তার নিজের রাজ্য কি হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের মান্ডি চিরাচরিত সব সময় বিগত প্রায়, তুমি যদি দেখো 5টা ইলেকশনে বিজেপি জিতে এসছে, সেখানে বিজেপি হেরে যাচ্ছে। আরও 2টো বাই ইলেকশন বিজেপি সেখানে হেরেছে। শুধু তাই না, কর্ণাটক বিজেপি শাসিত রাজ্য, সেখানে বাই ইলেকশন হারছে। মধ্যপ্রদেশ বিজেপি শাসিত, সেখানে বাই ইলেকশন হারছে। অর্থাৎ ম্যান্ডেটটা পরিষ্কার, মানুষ বিজেপির শাসনে জর্জরিত, বিজেপির থেকে অল্টারনেটিভ খুঁজছে মানুষ। এই জায়গায় দাঁড়িয়ে আজকে খুব স্বাভাবিকভাবেই তাদেরকে বলতে হচ্ছে মানুষের আস্থা ফেরান। কিন্তু মানুষের আস্থা চলে গিয়েছে, সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাতেই পরিষ্কার। যে মানুষ যারা শুনেছিল বহত হওয়া পেট্রোল ডিজেল পার বার, আজকে তাকে এই দামে পেট্রোল ডিজেল কিনতে হচ্ছে। যারা বলেছিল কৃষকের পাশে থাকবে, তাদের জন্য দেখেছে দেশের মানুষ 1.5 বছর ধরে কৃষকরা রাস্তায় আন্দোলন করছে। সেম প্রসঙ্গে কোথাও কি এই পেট্রোল পণ্যের দাম বৃদ্ধি? সেটা আমি একটা কথা বলছি, দেখুন 31টা আসনে উপনির্বাচন হয়েছিল গোটা ভারতবর্ষ জুড়ে, তার মধ্যে কিন্তু 15টার মতো আসন বিজেপি জিতেছে। মানুষের যে অনাস্থা বিজেপির প্রতি তা কিন্তু নয়। 50% আরে উপনির্বাচনে ধাক্কা খাওয়ার পর, ঘাড় ধাক্কা খাওয়ার পরে তো কমিয়েছেন। আর যে 5 টাকা কমেছে তার মধ্যে এক্সাইজ ডিউটি শেষ কমাননি, যেটা কেন্দ্র একা নেয় সেটা কমেনি। এক্সাইজ ডিউটি যেরকম কেন্দ্রের ভাগ থাকে, রাজ্যের ভাগও থাকে। অর্ধসত্য বলবেন না, অর্ধসত্য মিথ্যার থেকে ভয়ঙ্কর। আপনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি, লেজিসলেচারে রয়েছেন, অর্ধসত্য অনিয়ারে বলা মিথ্যার থেকে ভয়ঙ্কর। এক্সাইজ ডিউটি যেরকম কেন্দ্রের ভাগ থাকে, সেরকম রাজ্যের ভাগও থাকে। পেট্রোপণ্য ইস্যুতে পরিষ্কার কথা, পেট্রোপণ্য ইস্যুতে এই মুহূর্তে বিজেপি ডেফিনেটলি পেট্রোপণ্য ইস্যুকে টার্গেট করেছে। তা নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা লড়াই রয়েছে, সেটা মানুষ দেখছেন। কিন্তু আজকের হোয়াট বেঙ্গল থিংস টুতে আমরা স্পেসিফিক্যালি এই নিয়ে আলোচনা করছি না, তাই এই নিয়ে আলোচনা পরে হবে। আমি একটুখানি যাবো সৈকতবাবু আপনার কাছে। যে প্রসঙ্গ অরূপদা বলছিলেন যে কোথাও আজকে এই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি কোথাও একটা কেন্দ্র বুঝতে পারছে, একটা গোটা দেশ জুড়ে একটা অসন্তোষ রয়েছে। কৃষক আন্দোলন, অর্থাৎ কোথাও একটা আঁচ আসছে, সেই আঁচগুলো এই ছোট ছোট নির্বাচনগুলোতে বিজেপি কোথাও বুঝতে পারছে। প্রধানমন্ত্রী জানেন যে 2024 টার্গেট হলো আগামী 5টি রাজ্যের নির্বাচন, বিধানসভা, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। যেটা বিষয় হচ্ছে, আমি প্রথমে বলি এই পুরো আলোচনাটার মধ্যে বিজেপির ধাক্কা খাওয়া, এগুলো এই TV9 আজকে 1 ঘন্টার এই ইয়েতে বিজেপি আছে বলে বোঝা যাচ্ছে। নির্বাচনের পরে গোটা রাজ্যের মানুষ বুঝে গেছে বিজেপিটা হয় তৃণমূলে চলে গেছে, নাহলে বিজেপিটা শীত ঘুমে গেছে। কারণ
উপনির্বাচনের ফলাফলের ট্রেন্ড যদি তুমি দেখো, এই 4টে বিধানসভা উপনির্বাচনে যেখানে মানুষ কিন্তু বামপন্থীদের দিকে টার্ন নিচ্ছে। এই বিজেপি নির্বাচনের আগে বলেছিল আগে রাম পরে বাম, তৃণমূলকে হারানোর স্বপ্ন দেখিয়েছিল। মানুষ যে ভাঁওতাবাজিতে কিছুটা সময় বুঝতে পেরেছে যে ছদ্মবেশী বিজেপি যারা তৃণমূলে ফিরে যাচ্ছে, স্বাভাবিকভাবে মানুষ সচেতনভাবে পুনরায় টার্ন লেফট হচ্ছে। আর এর মাঝখানে দাঁড়িয়ে আমি তোমাকে এই যে কৃষি আইন থেকে শুরু করে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, দেখো আমরা নীতিগত প্রশ্নে বামপন্থীরা বরাবর একটা কথা বলি, আমি চাই সকালবেলা যাদবপুর কিংবা বাঘাযতীন কিংবা শিয়ালদায় একজন গরিব কৃষক সে তার ফসল জমি থেকে নিয়ে এসে সরাসরি বিক্রি করবে, আমি সেই দামে তাকে বিক্রি করব, লাভ্যাংশ সরাসরি কৃষকের হাতে যাবে। কিন্তু আমি কখনোই এই রকম একটা ভারতবর্ষ চাই না যে আমাকে কোনো একটা মলে গিয়ে বাঁধাকপি কিনতে হবে 350 টাকা দিয়ে। ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, প্যাকেটের ওপরে সুন্দর করে লেখা ছিল আদানি। এখনও তুমি দেখো সর্ষের তেলের ঘানির ইয়েগুলো বন্ধ হয়ে গেছে, আর তার বাজার দখল করেছে কারা? প্রথমে কম দামে 90 টাকা লিটারে প্যাকেট এসেছিল, সবাই ভাবছে ঘানির তেল 110 টাকায় কেন কিনবো, 90 টাকায় আমি ইমামি কিনবো বা ফরচুন কিনবো। প্যাকেটের নিচে ছোট্ট করে লেখা আদানি গ্রুপ অফ প্রোডাক্ট। এখন সর্ষের তেল 200 টাকার উপরে, 250 টাকার উপরে। আমি বলছি কৃষকরা পেটে যখন টান পড়েছে, বিজেপিকে একদম নো এন্ট্রি সাইনবোর্ড দেখিয়েছে। শুধু হরিয়ানা নয়, শুধু হিমাচল নয়, রাজস্থান থেকে শুরু করে যেখানে যেখানে নির্বাচন হবে বিজেপি হারবে। আর এ রাজ্যে বিজেপির কোনো কোশ্চেনই ওঠে না। পশ্চিমবাংলার মাটিতে হিন্দু মুসলিমের তাস খেলা বিজেপি, তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাকে নিয়ে সাম্প্রদায়িক রাজনীতি করা বিজেপি, এই দুটোকেই বর্জন করবে বাংলার মানুষ। এবং তার উদাহরণ আমি তোমাকে বলছি, কলকাতা সহ হাওড়া উপনির্বাচন, পুরসভা নির্বাচন, আগামী দিনে তুমি নিশ্চিত থাকো পুরসভা নির্বাচনে পৌর ওয়ার্ডগুলোতে হয় বিজেপির কাউন্সিলর জেতার পর তৃণমূলে যাবে, অথবা প্রার্থী হওয়ার লোভে তৃণমূলে। কোথাও তৃণমূলের আজকের এই যে লড়াই, সেটা কোথাও বামেদেরও অক্সিজেন দিচ্ছে, বোঝা যাচ্ছে। আমি আজকে যেটা বলছিলেন আনন্দবাবু, এটা ঠিক কথা যে বিজেপি এখনো পর্যন্ত যে শক্তি খর্ব হয়ে গেছে গোটা দেশে, এ রাজ্যেও বলছি না, এ রাজ্য এই মুহূর্তে প্রধান বিরোধী শক্তি, কিন্তু একটা ছোট আসন হারাও একটা রেজিমেন্টেড পার্টির জন্য ভীষণ চিন্তার বিষয়। এটাই বোঝাতে চেয়েছিলাম, সেই লড়াইটাই বিজেপি লড়ার চেষ্টা করছে, যাতে আগামী দিনে অন্তত 2024-এর লড়াইটা বিজেপির কাছে এক্ষেত্রে যা আজকে দাঁড়িয়ে আছে সেটা না থাকে। এটাই তো যে কোনো দলের কাজ, যে কোনো বড় দলের। কিছুক্ষণ আগেই যেমনটা আমরা বলছিলাম যে মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, 2014-এ দেশবাসীকে বিজেপি বলেছিল মোদিতে আস্থা রাখুন। জাতীয় কর্মসমিতিতে মোদি নিজে বলছেন মানুষের আস্থা অর্জন করুন। আস্থা, 2.5 অক্ষরের এই শব্দটিকে এখন অগ্রাধিকার দিচ্ছে বিজেপি, এ রাজ্যেও গোটা দেশেও। এটি রিপোর্ট। উপনির্বাচনের পরীক্ষায় বিজেপি মোটেই ভালো ছাত্র নয়, কিন্তু পশ্চিমবঙ্গ সহ দেশ জুড়ে 30টি আসনের ফলাফলের বিশ্লেষণ আরও খারাপ ইঙ্গিত দিচ্ছে। এ রাজ্যে 4টির মধ্যে 3টি আসনে বিজেপির জমানত বাজেয়াপ্ত হয়েছে। উত্তর পূর্বাঞ্চল ছাড়া গোটা দেশেও জনাদেশে খানিক যেন অনাস্থার ইঙ্গিত। গাছ যত বড় হয় ফলের ভারে নত হয়। 2017-এ উত্তরপ্রদেশ দখলের পর বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পায়ে পায়ে আবার ভোটের দুয়ারে উত্তরপ্রদেশ, সঙ্গী আরও রাজ্য। বছর ঘুরলেই ফেব্রুয়ারি মার্চে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, মণিপুর, পাঞ্জাবে নির্বাচন। সবচেয়ে গুরুত্বপূর্ণ অবশ্য উত্তরপ্রদেশ। ভোট মৌসুম শুরুর আগে দলীয় কর্মীদের মোদী বলেন জনগণের আস্থা ফেরান। তার নির্দেশ, মানুষের বিশ্বাস অর্জনে দলীয় কর্মীদের মাঠে নামতে হবে। সরকার ও মানুষের মধ্যে যোগসূত্র তৈরি করতে কাজ করতে হবে বিজেপি কর্মীদের। আস্থার অভাব রয়েছে এ রাজ্যেও। সদ্য সমাপ্ত উপনির্বাচনের ফল সেই ইঙ্গিত দিচ্ছে। বিরোধী দল হিসেবে রাজ্যবাসীর কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠাই বঙ্গ বিজেপির লক্ষ্য। সেজন্য সাংগঠনিক স্তরে রদবদলের পাশাপাশি কৌশলও বদলাচ্ছে পদ্ম পার্টি। পেট্রোমূল্য নিয়ে কাউন্টার অ্যাটাকে একসঙ্গে পথে নেমেছেন রাজ্য স্তরের সব নেতা। বিধানসভা ও বিধানসভার বাইরে পার্টি যাতে একসর হয় সেদিকেও সতর্ক নজর রয়েছে। রাজ্যবাসীর কাছে বিকল্প হয়ে উঠতে চাইছে বিজেপি, বোঝেন তৃণমূল নেত্রীও। তাই বঙ্গ বিজেপির দায়িত্ব জ্ঞানকেই নিশানা করেছেন পোড় খাওয়া রাজনীতিক। যখন মর্জি আসেন, যখন মর্জি আসেন না, তো অ্যাসেম্বলিটাকে অ্যাসেম্বলি বলে মনেই করেন না। যাই হোক, তাদের জন্য আমার কি আর বলবো, মর্মবেদনা হয়, বাট আমার দুঃখ হয় না, কারণ এটাই তাদের রীতি। বিরোধীরা বিরোধীর মতোই আচরণ করছে। মুখ্যমন্ত্রী গণতন্ত্রের যে মূল্যবোধ, সেই মূল্যবোধকে মানছেন না। উনি মুকুল রায়কে পিএসসির চেয়ারম্যান করছেন। 213টা সিট পাওয়ার পর এত ভয়।
সরকার গড়তে নয়, কর্মসূচি রূপায়ণের লক্ষ্যেই ভোটে লড়ে বিজেপি। গত 7 বছরে বহুবার মোদির ভাষণে এই দাবি শোনা গেছে। এ রাজ্যে বিজেপি রয়েছে আরও এক কদম পিছিয়ে, ভোট নয়, আপাতত বিরোধী হিসেবে গ্রহণযোগ্য হয়ে ওঠাই তাঁদের লক্ষ্য। যাবতীয় কর্মসূচির ফোকাসে সেই 2.5 অক্ষরের শব্দ, আস্থা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আমরা যদি রিসেন্ট টাইমে শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনে থাকি বা সুকান্ত মজুমদারকে রাজ্য বিজেপির পদে আনা এবং সুকান্ত মজুমদারের এটা বলা যে এই বিজেপির উত্থানের পিছনে যদি কারো হাত থেকে থাকে তার নাম হচ্ছে দিলীপ ঘোষ, যিনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন। কোথাও কি রাজাগোপাল বাবু এই বার্তাগুলো কোথাও কি বিজেপির যে পুরনো ট্রেন্ড যে কোনো রাজ্যের হাল শক্ত করে ধরার জন্য সেদিকেই কি ইঙ্গিত করছে? হ্যাঁ, দেখুন মানে কতগুলো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে অন্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল তারা অনেকটা মার্জিনালাইজ হয়ে গেছে। এই যে 4টি উপনির্বাচনের কথা বলছেন, সেখানে নোটা পেয়েছে 1.07%। আপনি যদি দেখুন, যদি ফরওয়ার্ড ব্লক পেয়েছে 0.82%, আরএসপি 0.4%, কংগ্রেস পেয়েছে 0.37%। যাই হোক, একমাত্র বাম সিপিএম সেটা তারা খড়দতে এবং তারা শান্তিপুরে শুনতে, তাও কিন্তু 7.26%। আমাকে একটু জাস্ট 1 মিনিট বলি। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে বামেরা মোটামুটি ভাবে এখনো খুব একটা যে মানুষের আস্থা তারা ফিরে পেয়েছে বলার জায়গায় কেউই নেই। সুতরাং বিজেপি এখনো কিন্তু কংগ্রেস তৃণমূলের বিকল্প হিসেবে রয়েছে। সুতরাং এখন এবার যেটা ঘটে গেল, গত নির্বাচনে তৃণমূল পেয়েছিল 48%, 2021 সালে যে নির্বাচন করলো। 16 সালে পেয়েছিল 45%। এবারে যদি দেখেন 4টি উপনির্বাচনে 75%, 74.99 নির্বাচন কমিশনের তথ্য থেকে দেখা যাচ্ছে 75% ভোট পেয়েছে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছিলাম, মানুষ মনে করছে শাসক দলের প্রতি আমাকে আস্থা দেখাতেই হবে, নাহলে আমার হয়তো সার্ভাইভাল ইজ ইন কোয়েশ্চেন। সেই জায়গায় মানুষ গেছে, কিন্তু এর মানে একেবারে এই নয় যে সেকেন্ড যে অপোজিশন তারা কিন্তু নির্ভুল হয়ে গেছে। এই জায়গায় বিজেপির যে একটা যেটা প্রচার করেছিল তারা ক্ষমতায় আসছেন, না আসার ফলে তাদের যে একটা মুখ পড়েছে কোনো সন্দেহ নেই। ব্যাপারটা হচ্ছে তারা যদি বলতো আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি ক্ষমতা আসার কথা বলতে গিয়ে, এবং ক্ষমতা আসার কথা বলতে গিয়ে এমন ধরনের কন্ট্রাডিকশন তাদের মধ্যে ছিল, সেগুলো মানুষের কাছে প্রকাশ পেয়ে গেছে। ক্ষমতায় তারা আসেনি, কিন্তু তার মানে এই নয় বিজেপি একেবারে নির্মূল হয়ে গেছে। এটা যদি কেউ ভেবে থাকে একেবারে ভুল ধারণা। বিজেপি এখনো সেকেন্ড না, বিজেপি নির্মূল হয়ে গেছে এটা কোথায় আলোচনা হয়েছে? আমরাও তো কখনো বলছি না। আমরা বলছি যে বিজেপির যে লড়াইটা, সেই লড়াইটা নতুন করে শুরু করার পেছনে যে লাইন বিজেপি তৈরি করতে যাচ্ছে। আমার প্রশ্নটা হয়তো আপনি কোথাও শুনতে পাননি। আমার প্রশ্নটা ছিল যে নামগুলো বললাম, বিজেপি কি পুরনো লাইনে ফিরছে কোথাও? না, পুরনো লাইনের তো কোনো ব্যাপার নেই। বিজেপিকে টিকে থাকতে হবে। বিজেপি না, পুরনো লাইনের ব্যাপার এই কারণেই আছে, কারণ আপনি যদি দেখেন যে রিসেন্ট টাইমে বিজেপিতে অনেক মুখ জয়েন করেছিলেন যারা এসেছিলেন তৃণমূল কংগ্রেস থেকে। এমনকি বাবুল সুপ্রিয় তিনি ওই মুহূর্তে ছেড়ে তৃণমূল কংগ্রেসে চলে গেছেন। অর্থাৎ বিজেপির যে একদম পুরনো ঘরানা যেখান থেকে বিজেপির উঠে আসা, সেইখান থেকেই নতুন করে বিজেপি এই রাজনীতিকে চালিত করতে চায় এ বঙ্গেও। আপনি দেখুন, আমি বলবো একটু। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, বিজেপির কিন্তু আসনটা যদি দেখেন, সেটা 2019-এই কিন্তু 40%-এর উপরে চলে গেছে, এবং তার আগে ছিল 17%। তো 19টা হলো কি করে? 19টা আপনি যদি বলেন 19-এর নির্বাচনের সময় তৃণমূল থেকে কেউ আসেনি, বিরাট সংখ্যক মানুষ এসেছে। মুকুল রায় থেকে শুরু করে অর্জুন সিং, তারা বিরাট সংখ্যক মানুষ সেখানে এসেছে। মানুষ হয়তো ভেবেছিল বিজেপি তৃণমূলের ভেতরে একটা ভাঙন সৃষ্টি করতে পারছে, তার ফলেই কিন্তু 2019টা এগিয়েছে। সেখানে বিজেপির যে পুরনো পথ, আপনি যে ওল্ড ভার্সেস নিউ বলেন, বিজেপি একটা ট্র্যাডিশনাল একটা কনজারভেটিভ পার্টি, সেখান থেকে 2019-এই তারা একটা পশ্চিমবঙ্গে অ্যাগ্রেসিভ ভূমিকাটা নেওয়ার চেষ্টা করেছিল। মানে কোথাও রাজাগোপাল বাবু, আমি আপনাকে সরাসরি বলতে চাইছিলাম যে কোথাও সঙ্গ নির্ভর রাজনীতিতে এই মুহূর্তে বিজেপি একটু এগোতে চাইছে, এটা আমার বক্তব্য ছিল। আমি এক্ষেত্রে একটুখানি আসবো বিজেপির কাছেই। আনন্দবাবু, এই যে লড়াই আগামী দিনে পথ চলার জন্য, ডেফিনেটলি এটা তো আপনাদের লড়াই, আপনারা আগামী দিনের জন্য ভাবছেন, কিন্তু এরই মাঝে তো বেশ কিছু নাম আছে, তার মধ্যে অন্য যে তথাগত রায়, ক্রমাগত যে বোমা বর্ষণ চলছে, কোথাও কি এটা দলের জন্য আঘাত?
আমি একটা কথা প্রথমেই বলি, আপনারা উপনির্বাচনের কথা বললেন, তা আমি শুধু এটুকুই তথ্য দেবো। দেখুন, 4টে যে উপনির্বাচন হয়েছে আমাদের রাজ্যে, সেই উপনির্বাচনগুলো কিন্তু শুধুমাত্র একটা প্রহসনে পরিণত হয়েছে। আমি একটা তথ্য দিই, কোচবিহারের দিনহাটাতে 417টি বুথ আছে এবং সেখানটাতে আমাদের পার্টির এজেন্ট মাত্র 15টা বুথে দেওয়া সম্ভব হয়েছে। তাহলে এর থেকে আপনারা অনুমান করুন যে উপনির্বাচন হয়েছে নাকি ছাপ্পা ভোট হয়েছে। আপনি কি নির্বাচন কমিশনের এগেইনস্টে প্রশ্ন তুলছেন? শুভেন্দু অধিকারী এই প্রশ্ন কিছুদিন আগেই তুলেছিলেন। আমার প্রশ্ন সেটা নয়। ঠিক আছে, অভিযোগ তো তৃণমূল কংগ্রেস এক সময় করতো, একই অভিযোগ তো তৃণমূল এক সময় করতো, আপনারা এখন করছেন। তৃণমূলের এখন কমিশনের উপর আস্থা তৈরি হয়েছে। অন্য প্রসঙ্গ ছেড়ে দিন, আনন্দবাবু এই নিয়ে আলোচনা করে এগোনো যাবে না। আমার সরাসরি প্রশ্ন ছিল যে তথাগত রায়ের মতন মানুষদের কোথায় আটকাবেন আপনারা? উপনির্বাচনের কথা বলছিলেন, আর সেজন্যই আমি বলি উপনির্বাচন যে হয়েছে সেটা একমাত্র প্রহসনেই পরিণত হয়েছে। স্বাভাবিকভাবে মানুষ ভোট দিতে পারেনি, মানুষের আস্থা বিজেপি। না, আপনি কি উপনির্বাচন নিয়ে কথা বলতে চান? আমাকে একটু পরিষ্কার বলবেন, আমার প্রশ্নের উত্তরটা আপনি দেবেন। এবার যেটা আপনি বলছেন, দেখুন তথাগত রায় তিনি একজন এখানকার রাজ্য সভাপতি ছিলেন, তিনি রাজ্যপাল ছিলেন বিভিন্ন রাজ্যের। তার সেটা ব্যক্তিগত মত হতেই পারে, কিন্তু তার সাথে যে পার্টির তিনি এখন পার্টির কোনো দায়িত্বও নেই, কিন্তু তিনি তার ব্যক্তিগত কি মত দিলেন, কার সম্পর্কে কি বললেন, দিলীপ ঘোষ সম্পর্কে বলা, দিলীপ ঘোষ সেটা তার ব্যক্তিগত মত। দিলীপ দা আমাদের রাজ্য সভাপতি ছিলেন, তিনি সর্বভারতীয় সহসভাপতি আছেন। তিনি যেটা বলেছেন, দেখুন বাংলায় যেভাবে রাজনীতি চলছে তাতে স্বাভাবিকভাবে আমাদের সবাইকে মিলে একসাথে একত্রিত হয়ে নেতৃত্ব দিতে হবে। দেখুন, মানে এটা পরিষ্কার যে আপনাদের দলের মধ্যে একটা কোন্দল ভয়ঙ্কর ভাবে রয়েছে, সেটাকেই এই মুহূর্তে আপনারা কাটানোর চেষ্টা করছেন, এটাই তো? কোন্দলের বিষয় নেই, আমি বলছি আমি বলছি শুনুন, দেখুন টিএমসিতে যেমন একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, কিন্তু বিজেপিতে কিন্তু সেরকম নেই। দেখুন বিজেপিতে এখন পশ্চিমবঙ্গে অনেক নেতা, সুকান্ত দা আমাদের রাজ্য সভাপতি, দিলীপ দা সর্বভারতীয় সহসভাপতি, শুভেন্দু দা বিরোধী দল নেতা। সেজন্য বিজেপিতে গণতান্ত্রিক একটা পরিবেশ রয়েছে। এই গণতান্ত্রিক পরিবেশের মধ্যে সবাই নেতৃত্ব দেন এবং সবাই মিলে সমবেতভাবে। আপনাদের দল ছেড়ে চলে যাওয়া বাবুল সুপ্রিয় প্রশ্ন তুলেছিলেন যে আপনাদের দলে গণতন্ত্র নেই। শাসনে নিয়ে আসে যে নেতৃত্ব একসময় পিডিএস ট্যাপ করেছে, তারা কেউ দায় নিচ্ছে না এই ধরনের কোনো বিষয়। দেখুন আজকে বাবুল সুপ্রিয় দল ছেড়ে চলে যাওয়ার পরে বলেছেন যে গণতন্ত্র নেই। তিনি দলে থাকার সেই সময় তো বলতে পারেননি বা বলেনি। দেখুন বাংলায় বা বিজেপিতে কখনোই গণতন্ত্র, বিজেপির মূল কথাই হচ্ছে যে এখানে গণতন্ত্র করতে হবে, এখানে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে এবং সারা ভারতবর্ষের মধ্যে একটাই মাত্র পার্টি। আজকে দেখুন সমস্ত আমার বিরতিতে যাওয়ার আগে একটা প্রশ্ন, যে আপনাদের দলের মধ্যে যে কোন্দল রয়েছে এবং দিলীপ বাবুর যে বক্তব্য ছিল যে নেতা হওয়ার আগেই অনেকে ভেবে নিয়েছিলেন, মানে অনেকেই মন্ত্রী হওয়ার আগেই ভেবে নিয়েছিলেন যে দাদা নেতা হবেন, সেখান থেকে ইনকাম হবে, এমন কথা দিলীপ ঘোষ বলছেন, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, এই মুহূর্তে সর্বভারতীয় সহসভাপতি। কি বলবেন? দেখুন এই বিষয়টা তাদের ব্যক্তিগত মত, কিন্তু আমার মনে হয় বেশ, আপনি বলছেন দিলীপ ঘোষের মতামত ব্যক্তিগত, এখন আপনি বলছেন দিলীপ ঘোষের মতামত ব্যক্তিগত, কি করে সম্ভব আনন্দবাবু? দিলীপ ঘোষ তিনি বর্তমানে কোন পোস্ট হোল্ড করেন? দেখুন বিজেপির যে আদর্শ, বিজেপির আপনি বলবেন নরেন্দ্র মোদী তার ব্যক্তিগত মতামত, আপনি বলবেন অমিত শাহ ব্যক্তিগত মতামত, পয়সা কামানোর জন্য সেটা করে দেবে। না অবশ্যই ব্যক্তিগত মতামত বলবেন, কিন্তু যখন দেখুন সে সর্বোচ্চ নেতা হতে পারে, নেতা হবে, কিন্তু তারও তো ব্যক্তিগত মত কোথাও না কোথাও থাকতে পারে। পার্টি লাইনের সাথে যদি সেই কথা যদি বেশ, অ্যাকচুয়ালি আমি এটা বুঝতে পারছি আনন্দবাবু, আপনাদের দলের ভেতরের কোন্দল আপনি বলতে চাইছেন না, সেটা পরিষ্কার। তার সঙ্গে রয়েছেন অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস নেতা। এই মুহূর্তে যদি আমরা তাকিয়ে দেখি যে বিজেপি বেশ কিছু ইস্যুকে সামনে রেখে আপনাদের বিরুদ্ধে সরাসরি তীর দাগছে এবং সেখানে দাঁড়িয়ে পেট্রোপণ্যর দাম আপনারা এখন পর্যন্ত কেন কমাননি, নির্বাচন নিয়েও সেক্ষেত্রে বিজেপি সোচ্চার, সব কিছু ইস্যু নিয়ে আপনাদের বিরুদ্ধে সরাসরি তারা ময়দানে নেমে পড়েছেন এবং পেট্রোপণ্য নিয়ে বিশেষ করে কোথাও কি তৃণমূলকে এফেক্ট করবে? দেখুন বিজেপি আসলে নির্বাচন থেকে পালাতে চাইছে। এই যে আপনি বলছিলেন না নরেন্দ্র মোদী বলছে আস্থা ফেরাতে, কখন বলে? যখন আস্থা চলে যায় নিজেরাই বুঝতে পারে। আমি তো বিজেপির উদ্দেশ্যে বলবো, আগে মানুষের আস্থা ফেরানোর আগে ওরা দলের বিধায়ক যারা নির্বাচিত হয়েছে তাদের আস্থাটা ধরে রাখুক, কারণ ৭৭ থেকে ৭০-এ নেমে এসছে। তো আজকে আপনি তথাগত রায় দেখাচ্ছিলেন, কদিন আগেও আমরা দেখেছি দিলীপবাবু বনাম শুভেন্দুবাবুর দ্বৈরথ। দিলীপ ঘোষ নিদান জারি করছে, তাকে না জানিয়ে কেউ যেন রাজ্য না ছাড়ে, সেদিন বিকেলবেলা শুভেন্দুবাবু দিল্লি চলে যাচ্ছে। তো এই নেতাদের টাগ অফ ওয়ার দেখে মানুষ বিরক্ত, বিরক্ত। আর বিজেপির উদ্দেশ্যে বলি, ঘরপোড়া গরু যেরকম সিঁদুরে মেঘ দেখে ভয় পায়, আজকে বিজেপি সর্বত্র মমতা ব্যানার্জির ছবি দেখলে, মমতা ব্যানার্জির মুখ দেখলে ভয় পাচ্ছে বাংলার নির্বাচনে গোহারা হারার পর। তাই ত্রিপুরা থেকে গোয়া যেখানেই মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস যাচ্ছে আক্রমণ করতে হচ্ছে। এই করে রোখা যাবে না। বাংলা পথ দেখিয়েছে, হোয়াট বেঙ্গল থিংস টুডে তোমাদের ক্যাচলাইন, মহামতি গোখলের সেই উক্তি, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। বাংলায় 2021-এ ভেবেছে, 2024-এ গোটা ভারত সেই পথে চলবে। সুকেতদা, কোথাও কি মনে হয় যে আজকে এই যে অবস্থান, শান্তিপুরের কথা বলছিলেন, সেখানে লড়াইটা যথেষ্ট ছিল, আমাদের সঙ্গে বিজেপি সেখানে একটা লড়াই করতে হয়েছে, এটা কি সিগনিফিকেন্ট?
দেখো সিগনিফিক্যান্ট অনেক কিছু, যেটা হচ্ছে মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে কপালে গেরুয়া তিলক পরে জয় শ্রীরাম স্লোগান দিয়ে প্রবল ধর্মীয় সাম্প্রদায়িক উস্কানি বক্তব্য রাখা বিজেপির নেতা, তারপর যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পতাকা নেওয়ার পর হয়ে যায় ধর্মনিরপেক্ষতার পোস্টার বয়, তখন এই রাজ্যের মানুষ এটা বুঝতে পারে যে যাহাই তৃণমূল তাহাই পদ্মফুল। স্বাভাবিকভাবে এই রাজ্যের রাজনীতির ময়দানে আমরা নিশ্চিতভাবে টার্ন অফ লেফটের দিকে রাজনীতি মানুষের মন নিশ্চিতভাবে ফিরবে, এই বিশ্বাস আমাদের রয়েছে। তার কারণ আমরা যে কথাগুলো বলছি সে কথাগুলো মানুষ তার প্রতিদিন জীবন যন্ত্রণা অনুভব করবে। এ কথা ঠিক যে সাময়িকভাবে কিন্তু ফলাফলটা শূন্য হয়ে যাচ্ছে, বিরোধিতা মুশকিলটা হচ্ছে এখানে কি বল মানে ফলাফলটা শূন্য হয়ে যাচ্ছে মানুষ বুঝলেও। ফলাফল শূন্য এ রাজ্যের মাটিতে বিজেপির দীর্ঘ 15 বছর ছিল। প্রথম অশোকনগরে যখন বিজেপির একজন বিধায়ক জিতেছিল, তারপর পরপর 4টে নির্বাচন এ রাজ্যের মাটিতে হয়েছিল যেখানে বিজেপি শূন্য ছিল। তারপরে তৃণমূল এ রাজ্যের মাটিতে জন্ম হওয়ার পর একমাত্র একটা এমপি ছিল, এমএলএ একটা পূরণ হয়নি, বিরোধী দলনেতার পত্র পেত না। বামপন্থীদের বঙ্গা উপনির্বাচনে সৌগত রায়কে সৌজন্যের রাজনীতিতে নির্বাচিত হওয়া, মানে আপনি বলছেন যে এক্ষেত্রে নবজন্মের একটা সম্ভাবনা এখানে তৈরি হচ্ছে। আমি আসবো, সময় খুব কম। আমি আনন্দবাবু আপনার কাছে আসবো যে বিজেপির লড়াইটা তো এখনো পর্যন্ত এ রাজ্যে দাঁড়িয়ে প্রধান বিরোধী শক্তি এবং যথেষ্ট শক্তিশালী এখনো বিজেপি। কোথায় আপনার মনে হয় যে আগামী দিনে চলতে গেলে কোন জিনিসগুলো এক্ষেত্রে বদলানোর প্রয়োজন, খুব সংক্ষেপে? আমি তার আগে একটা কথা বলছি, আপনি পেট্রোল পাম্পের দামের কথা বললেন তৃণমূলের বন্ধুর কাছে, কিন্তু তিনি তার কোনো উত্তর দিলেন না। আমি সেটাই বলতে চাই, আজকে গোটা বাংলা জুড়ে মানে আনন্দবাবু এটা নিয়ে আমরা শো আবারও করবো, আপনি যদি চান। আমি ডেফিনেটলি আপনি গেস্ট থাকবেন, কিন্তু আজকে আমার সেই সময়টা নেই। পেট্রোপণ্য নিয়ে বলতে গেলে এখন অনেক কিছু বলতে হবে, সময়টা খুব কম। 1 মিনিট প্লিজ, একটু সংক্ষেপে বলবেন। না, আপনি প্রশ্ন করেছিলেন ওনাকে, উনি কিছু বলেননি, সেজন্যই আমি বলছি। না, ওনার উত্তরটা যখন আজকে সারা দেশ যেভাবে পেট্রোলের দাম কমিয়ে দিচ্ছে, 22টা রাজ্য কমিয়ে দিচ্ছে, তারা কিন্তু আবার গরু রচনা। যেটা প্রশ্ন করেছে উত্তর দিন না, উত্তর নেই, বোঝা যাচ্ছে বিজেপির কাছে। প্লিজ, আমি তো সরাসরি আপনাদের কথা বলছি যে আপনার প্রধান বিরোধী শক্তি নেই কেন? আপনি তো উত্তর দিলেন না, আপনাকে তো বলা হলো যে পেট্রোলের দাম সারা দেশের 22টা রাজ্য কমিয়ে দিল, কেন্দ্র 10 টাকা 5 টাকা করে। অর্থাৎ অরূপ চক্রবর্তী বা তৃণমূল কংগ্রেস কতটা ক্ষতিগ্রস্ত হবে এর ফলে আমার জানা নেই, কিন্তু এটা পরিষ্কার যে আনন্দবাবুরা এই ডিবেটেও ইস্যু ছাড়তে চাইছেন না। সেখানেও মোটামুটি নিজেদের যে আগামী দিনের কর্মসূচি, অর্থাৎ যেটা বিজেপির বক্তব্য আবকিবার 25 পার, সেটাতে এখানে অটল রয়েছেন। আমার কাছে সময় নেই, আমাকে রাজাগোপাল বাবুর কাছে সংক্ষেপে যেতে হবে। রাজাগোপাল বাবু, রাজনৈতিকভাবে উত্থান পতন থাকেও, কিন্তু বিজেপির আবারও যে প্রশ্নটা করেছিলাম আনন্দবাবুকে আপনার কাছে সরাসরি করছি যে বিজেপির এখন সেই লড়াইয়ের জায়গায় কোথায় বিজেপিকে কোন জায়গাগুলো স্ট্রং করতে হবে? দেখুন, বিজেপির সংগঠন কোথাও এক্সিস্ট করে না। বিজেপিকে তাদের সংগঠনমুখী তৈরি করতে হবে, এবং সংগঠনমুখী করতে গেলে পথে নামতে হবে। খালি রাজপথে গেলাম, হ্যাঁ, দলীয় অফিসের সামনে করলে হয় না। ওদের পাড়ায় পাড়ায় সে মানুষের কাছে যেতে হবে, মানুষের সমস্যা শুনতে হবে, কিন্তু সেই দিকে তাদের খুব একটা আগ্রহ আছে বলে আমার মনে হচ্ছে না। সুতরাং সংগঠন যদি না বাড়াতে পারে, পৌরসভার নির্বাচনে ওদের মানে ভালো ফল করা একেবারেই অসম্ভব। একেবারে রাজাগোপাল বাবু, আপনার কথা যখন শেষ করছি, কোথাও রাজনৈতিক আন্দোলন বা রাজনৈতিক লড়াইয়ে আমার যেটা মনে হয় বর্তমানে, যে আমি হয়তো আমার নিজের মতামত দিয়ে শেষ করছি ওয়াট বেঙ্গল থিংস টুডে, সেখানে কোথাও মনে হয় যে রাজনৈতিক আন্দোলনে একটা বড় সংগঠনের যেমন প্রয়োজন, বর্তমান সময়ে দাঁড়িয়ে ইস্যুভিত্তিক রাজনীতি ছাড়া কোথাও হয়তো ভোট জেতা খুব কঠিন আজকের সময় দাঁড়িয়ে। আমি জানি না রাজনৈতিক নেতারা এই বিষয়ে কীভাবে ভাববেন, কিন্তু যারা আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রত্যেক রাজনীতিবিদকে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ অরূপ দা, ধন্যবাদ আনন্দবাবু, ধন্যবাদ সৈকত বাবু, এবং অবশ্যই রাজাগোপাল বাবু, আপনিও ছিলেন রাজনৈতিক বিশ্লেষক। এবং আপনারাও যারা অনুষ্ঠান দেখছিলেন সঙ্গে থাকবেন প্লিজ, দেখতে থাকুন TV9 বাংলা, প্রথম থেকেই প্রথম।